ল্যাটা মাছের অকশন আমি একটুখানি ইস্টবেঙ্গল নিয়ে একটু মূলত আলোচনা করব, কিন্তু এখানে একটুখানি ইস্টবেঙ্গল বা বাঙালির একটু মনের ব্যাপারটা অবশ্যই থাকবে। মন নিয়ে একটু কারবার হবে একটু। তো গতকাল আমি একটা অডিও দিয়েছিলাম বাংলার কমপ্লেক্স, সেখানে আলোচনা করেছিলাম যে বাংলার সাথে যে একটা ম্যাচ হয়েছিল বাংলা সন্তোষ ট্রফি টিম, সেখানে কীরকম নাস্তানাবোধ হয়েছিল ভারতের জাতীয় দল ন্যাশনাল টিম। তো তারপরে আমরা দেখলাম গতকাল আরও একটা ম্যাচ হলো উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট টিমের সাথে। সে ম্যাচটা 3-0 গোলে জিতলো। ম্যাচ শেষে আমরা যেটা শুনতে পারলাম বাংলার উত্তর চব্বিশ পরগনা যে কোচ রঞ্জন ভট্টাচার্য এবং আরও কিছু সাংবাদিকদের শেয়ার্ড যে পোস্ট থেকে, সেটা হচ্ছে যে এই ম্যাচটা তো যথেষ্ট বেগ পেতে হয়েছে, মূলত দ্বিতীয়ার্ধে ভীষণই বেগ পেয়েছে আমাদের জাতীয় দল। তো তারপর থেকে দেখছিলাম বিভিন্ন জায়গায় জোরদার আলোচনা হচ্ছে, মানে সোমবারের পর থেকে আলোচনাটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কেন এত দাম দিয়ে এখান থেকে সেখান থেকে এটা ওটা প্লেয়ার নেওয়ার জন্য এতটা উঠে পড়ে লেগেছে, যেখানে হাতের মুঠোয় রয়েছে ভালো ভালো যোগ্য বাঙালি প্লেয়ার। তো আমাকে গতকাল আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান জানালো যে সে ম্যাচটা দেখেছে, ওই উকি দিয়ে দেখেছে, মানে বলে যথেষ্ট ভালো দেখেছে ম্যাচটা। এবং সেখানে ও দেখতে পেয়েছে যে তন্ময় দাস খুব ভালো খেলেছে, যে সিডিএম। তো তারপর থেকে সে এবং আরও অনেকে বলছে যে নিখিল প্রভুকে নিয়ে কেন এত জোরদার আলোচনা হচ্ছে, ট্রান্সফার ফি এসব হচ্ছে, যেখানে আমাদের হাতের মুঠে তন্ময় দাস রয়েছে। তো এই বিষয়ে আরও আলোচনার পূর্বে আমার একটা পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। ল্যাটা মাছের অকশন ঠিক নয়, ম্যাগাজিন অকশন। তো আমাদের কলেজে একটা আমরা হোস্টেলে ছিলাম, তো প্রত্যেকটা হোস্টেলে একটা করে ম্যাগাজিন রুম থাকতো, মানে সেখানে বিভিন্ন ম্যাগাজিন, এখন তো ম্যাগাজিনের চল অনেকটা কমে গেছে যেহেতু স্মার্ট ফোনের যুগ, সব কিছু ইন্টারনেটেই রয়েছে, কিন্তু তখন এই বিভিন্ন ফিল্মি ম্যাগাজিনের খুব একটা ক্রেজ ছিল। তো সেখানে এই বাঙালি অবাঙালি বা বম্বের বিভিন্ন নায়ক নায়িকার অনেক ছবি থাকতো। তো সেই ম্যাগাজিনগুলো ম্যাগাজিন রুমে থাকতো, সমস্ত মানে পপুলার ম্যাগাজিনই থাকতো। তারপর পরে ম্যাগাজিনগুলো কী হতো, মানে ম্যাগাজিন রাখা হবে কোথায়, ওগুলো অকশন করা হতো, মানে নিজেদের মধ্যেই, মানে যে হোস্টেলের স্টুডেন্টদের মধ্যেই। তো মাঝে মাঝে এরকম হতো যে মূল ম্যাগাজিনের যা দাম তার থেকে 3 গুণ বেশি দামে বিক্রি হতো ম্যাগাজিনটা, মানে অকশনের যে ফাইনাল যে অকশনের দাম হতো সে মূল ম্যাগাজিনের দামের প্রায় 3 টাইমস হতো। কেন হতো? ওই যে আবেগ, একটা 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 জোশ, একটা হোশ চলছে, একটা অ্যাড্রিনালিন ফ্লো হচ্ছে, নে তুই এত বললি আমি এত, তুই এত এত, মানে একটা কম পয়সার একটা ম্যাগাজিন, সেটার দাম কিন্তু ফাইনালি বিক্রি হচ্ছে 3 গুণ দামে। এটার মধ্যে কিন্তু কোনো ঐতিহাসিক ভ্যালু নেই, পুরোটাই হচ্ছে কাঁচা ইমোশন, কাঁচা এই মানে রাইভালরি, মানে পিয়ার রাইভালরি একটা, বা ওই একটা আপনার এই অকশনের যে অ্যাড্রিনালিন সেইটাই। তো তেমনই কিন্তু হচ্ছে আমাদের এই মুহূর্তে যেই চলছে, আমাদের যেই বাঙালি মননে বা ইস্টবেঙ্গল ফ্যানদের মননে বা কর্মকর্তাদের মননে, যে এরা ভাবছে, প্রথমে আসি একটু পেছনে আসি, আমরা দেখছি অনেকেরই খুব আপত্তি যে জিকসান সিং কেন ভালো খেলতে পারলো না, খুব মানে আফসোস করছে তারা। অনেক ইস্টবেঙ্গল ফ্যান দেখছে আফসোস করছে। ইস্টবেঙ্গলের সাথে জড়িত আছে এসব বৃদ্ধ, মানে আমরা দেখবেন পুরনো বাড়িতে থাকি, কিছু বৃদ্ধ লোকজন বসবাস করে, পুরনো ভৃত্যের বংশধররা। তো সেরকমই কিছু প্রাক্তন খেলোয়াড় আছে, তারা ওই ক্লাবে আসা যাওয়া করে, সেই আসা যাওয়াতে খুব আপত্তি নেই, কিন্তু তারা এমনভাবে বক্তব্য পেশ করে যেন তারাই ক্লাবের মালিক। তো তার দ্বারাও অনেকের মতামত জিকসান কেন ভালো খেলতে পারলো না। আসল ব্যাপারটা যেটা হচ্ছে যে জিকসান যতটা না খারাপ খেলেছে তার থেকে অনেক ভালো খেলেছে আমাদের সৌভিক চক্রবর্তী যথেষ্ট ভালো খেলেছে, যার ফলস্বরূপ কিন্তু জিকসানকে আপনার খারাপ লেগেছে। জিকসান কিন্তু অতটাও খারাপ খেলেনি। এবার আপনি যদি ভেবে থাকেন আমার স্বপ্নে দেখা রাজকন্যার দেশ থেকে এসছে জিকসান সিং, আমি প্রচুর টাকা দিয়েছি, আমি অকশন দিয়ে ল্যাটা মাছ তুলে এনেছি, তাই ল্যাটা মাছকে কেন ইলিশ মাছের মতন খেতে হবে না, তাহলে সমস্যাটা আপনি ভাবছেন আমি অকশন করে ল্যাটা মাছকে তুলে এনেছি 3,000 টাকা দিয়ে, ল্যাটা মাছটা কেন ল্যাটা মাছের মতন খেতে হচ্ছে, ওটা কেন ইলিশ মাছের মতন লাগছে না, বা ইলিশ মাছের থেকে অধিক সুস্বাদু কেন লাগছে না? ভাই, দোষটা হচ্ছে আপনার মস্তিষ্কের মধ্যে। আপনি ল্যাটা মাছটাকে
3 গুণ মানে 10 গুণ দাম দিয়ে নিয়ে এসছেন। তো জিকসানই আছে, সমস্যাটা হচ্ছে সৌভিক ভালো খেলেছে। এবার বাঙালি ছেলে সৌভিক, আপনার তো খুব, আপনি হীনমন্যতায় ভোগেন। কেন আপনি হীনমন্যতায় ভোগেন? আপনি ব্যক্তি জীবনে ব্যর্থ, আপনি ব্যক্তি জীবনে কিছুই করে উঠতে পারেননি। তাই আপনার একটা দৃঢ় ধারণা হয়েছে যে বাংলার বাইরে যেসব মাল তৈরি হচ্ছে সেগুলো অতি উৎকৃষ্ট মানের, খুবই উৎকৃষ্ট মানের। তাই হয়তো আপনি দেখছেন মুম্বাইয়ের মেট্রো রেলে ঝরঝর 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 করে জল পড়ছে। আপনি ভাবছেন এটা বোধ হয় সেই দুবাইয়ের, মানে দুবাইয়ে যে এয়ারপোর্টে যেরকম ঝর্ণা দেখি সেরকম ঝর্ণা বলতেই পারেন। কেউ বলতে পারেন এটা এআই জেনারেটেড, বা কেউ বলতে পারেন না না এটা একটা ন্যাচারাল একটা মেট্রো, যেরকম আমরা দুবাইয়ের এয়ারপোর্টে দেখি ওরকম একটা যে একটা পুরো ঝর্ণা রয়েছে দেয়াল জুড়ে, সেরকম ঝর্ণা পুরো মেট্রো স্টেশন জুড়ে ঝর্ণা। আপনি বলতেই পারেন, আপনি তো হীনমন্যতায় ভোগেন, হীনমন্যতায় ভোগা বাঙালি। আগে বাঙালি পেট্রোগা বাঙালি হতো, এখন বাঙালি হচ্ছে হীনমন্যতায় ভোগা বাঙালি। বাঙালির কিছু বাঙালি আছে যারা ওই উড়েদের সাথে ধামো এখনও করে চলেছে। কাল দেখলাম এক বাঙালি সাংবাদিক, এই বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে শুধু ফ্যানরা যে একটু হীনমন্যতায় ভোগে না, আমাদের যে বাঙালি যে সাংবাদিক রয়েছে তারা হীনমন্যতা এবং অশিক্ষায়, চূড়ান্ত অশিক্ষায় ভোগে। কাল দেখলাম এই সময়তে এক ডিজিটালে এক সাংবাদিক বলছে যে ওই ধামো উড়ে ধামো, ওরা নাকি ধামো ব্যাপারটা নিয়ে নাকি জগন্নাথ ধামও নিয়ে নাকি ওরা নাকি প্যাটেন্ট ফাইল করবে। ভাই, প্যাটেন্ট দু প্রকার হয়, ডিজাইন প্যাটেন্ট হয় আর ইউটিলিটি প্যাটেন্ট হয়। আর এখানে আমি প্যাটেন্ট নিয়ে আপনাকে বোঝাতে পারলাম না, আপনি একটু গুগল করে নেবেন। ডিজাইন প্যাটেন্ট আর ইউটিলিটি প্যাটেন্ট, ভাই নামের কোনো প্যাটেন্ট হয় না, নামের হয় কপিরাইট। তো নামের কপিরাইটের ব্যাপারেও যদি আমি একটু আলোচনা করি, ভাই তোমার নামে তো কোথাও নেই ধামও। জগন্নাথের যে মন্দির আছে পুরীতে, সেই পুরীর একটা গভর্নমেন্টের একটা অ্যাক্ট আছে, আপনারা দেখে নেবেন, বোধহয় 1957 সাল জগন্নাথ অ্যাক্ট দিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন। অত আমি মনে রাখি না, তা উড়েদের ব্যাপার মনে রাখতে যাবো ভাই, কি দুঃখে। সে একটা 25 পাতার একটা অ্যাক্ট রয়েছে, সেখানে কোথাও ধামও লেখে নেই। আপনার মন্দিরের নাম শ্রী জগন্নাথ টেম্পল, পুরীর শ্রী জগন্নাথ টেম্পল, এবং যে অ্যাক্ট রয়েছে সেখানে কোথাও ধামও লেখেননি। ভাই ধামও শব্দটা বা ধাম শব্দটার আপনি সেইটাও কি কপিরাইট নিয়ে নেবেন? এগুলো হচ্ছে চূড়ান্ত অশিক্ষা, এবং অশিক্ষার জন্যই আসে হচ্ছে আপনার মধ্যে একটা চূড়ান্ত হীনমন্যতা বোধ। এটা বোঝার একটু চেষ্টা করুন। এবার তন্ময় দাস, আমরা একটু ফিরি। তন্ময় দাস নিয়ে আমার ওই পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান ভালো বলেছে, মানে যে আমি নাচতে নাচতে একদম উন্মাদ হয়ে ঘুরে বেড়াবো, তাও না। কেননা কারণ হচ্ছে সেই ফ্যান আবার বিষ্ণুকেও ভালো বলে, সুতরাং সেই ফ্যানের বিচক্ষণতা নিয়ে আমার চূড়ান্ত একটা সন্দেহ রয়েছে। কিন্তু আমি ওর বক্তব্য থেকে যেটা বুঝতে পারছি, তন্ময় দাস খারাপ খেলেনি। এইটুকু আমি বুঝতে পারছি, তন্ময় দাস খারাপ খেলেনি। তন্ময় দাস ভালো খেলেছে সেটা তার বক্তব্যের ভিত্তিতে আমি কিন্তু গ্রহণ করতে পারলাম না। কেননা সে আবার বিষ্ণুকেও ভালো বলে, যে বিষ্ণুকে ভালো বলে তার খেলা বোঝার ক্ষমতা নিয়ে আমার চূড়ান্ত সন্দেহ রয়েছে মনে। এবার আসা যাক তন্ময় দাস সম্পর্কে। দেখুন, তন্ময় দাসকে আমরা দেখলাম আইএসএলের শেষ ম্যাচে নামানো হলো নর্থ ইস্টের বিরুদ্ধে, এবং তন্ময় দাস দ্বিতীয়ার্ধে প্রায় 70 মিনিটের কাছাকাছি একটা লাল কার্ড খেয়ে বেরিয়ে যায়। তারপর দেখলাম অনেক হীনমন্যতায় ভোগা ইস্টবেঙ্গল ফ্যান তন্ময় দাসকে গালমন্দ করছে। তারা এটা ভুলে গেল যে প্রথমার্ধ প্রায় 45 মিনিট তন্ময় দাস কিন্তু গোটা মাঠ দাপিয়ে খেলেছে এবং প্রায় আটকে দিয়েছিল নর্থ ইস্টকে, এবং ডান দিকে রাইট ব্যাকে সুমন দে এবং মাঝখানে তন্ময় দাস, পেছনে চাকুমান্ডি, এরা কিন্তু আটকে দিয়েছিল। এবং আপনারা এবার বোঝার চেষ্টা করুন, একটা ছেলে প্রথমবার খেলছে আইএসএলে, যে তন্ময় দাস বলুন বা সুমন দে, আমরা সাধারণত কী দেখি, একটা জুনিয়রকে যখন নামানো হয় তাকে বেশ একটা সুস্থ পরিবেশে নামানো হয়, মানে গোটা টিম থাকে সেখানে তাকে নামানো হয়। এখানে কখন নামানো হলো? যখন গোটা টিমটা, মানে ফার্স্ট টিম আপনার বিদেশিরা সবাই চলে গেছে। কোথায় চলে গেছে? তারা যাচ্ছে হচ্ছে আরকাডাগের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে এএফসিতে। আর পড়ে রইল এক বিদেশি পড়ে রইল। কোন বিদেশি? সে আবার মানে হাতিয়ার না, সে হাতি বেশি, মানে সে ক্লেটন সিলভার, জীবনের শেষ ম্যাচ খেললো ইস্টবেঙ্গলের হয়ে। সে হাতিয়ার কম হাতি বেশি, মরা হাতি ক্লেটন ছিল। মানে ধরে নিন কোনোই বিদেশি ছিল না, মানে মরা বিদেশি আর মরা দেশির মধ্যে তো কোনো তফাৎ নেই, ওরা মরা বিদেশি থাকার মরা দেশি থাকার সমান। তো সেই ম্যাচে প্রথম 45 মিনিট তো দুর্দান্ত খেললো সুমন দে এবং তন্ময় দাস। তো একটা বাঙালি ছেলে, একটা স্থানীয় ছেলে, প্রথম জীবনে আইএসএলে যদি
45 মিনিট সে দুর্দান্ত খেলতে পারে, এর বেশি আপনি কি চান? এর বেশি আপনি কি চান আপনি বলুন? এর বেশি আপনি কি চাইতে পারেন? 45 মিনিট খেলে দিল, ভালো খেললো, এবং কোন পরিস্থিতিতে, যেখানে কিনা আশপাশে কোনো বিদেশি নেই। আপনার একটা অল্প বয়সী একটা ছেলে, একটা বাঙালি ছেলে, স্থানীয় ছেলে 45 মিনিট দুর্দান্ত ফুটবল উপহার দিল, আপনি সেইটা বাড়ি নিয়ে যাবেন নাকি ওই আপনার সুজাতা করের মতন কান্নাকাটি করবেন? সুজাতা করে দেখেছেন তো, শ্রীভূমির কোচ যিনি সুজাতা কর, জীবনে কোনো সুখ নেই ওনার মুখে, দেখবেন কোনো সুখ নেই। ব্যক্তিগত জীবনে আমি যাচ্ছি না, ফুটবল নিয়ে কোনো সুখ নেই। আমি দেখলাম সেমিফাইনাল ম্যাচের পর ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করলো আইএফএ টিভি চ্যানেলে যে আপনি তো আপনার মেয়েদেরকে একটুও আনন্দ করতে দিলেন না, হঠাৎ করে তাদের দমিয়ে দিলেন কেন? বলছে না না, আমি চাই না ওরা এখন আনন্দ করুক, ওরা ফাইনালের পর আনন্দ করে, যেন করে। এখন কথাই আছে, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, একদম গড ডিসপোজ করে দিয়েছে, ধামও করে দিয়েছিস। সেই বেজার মুখ নিয়ে, মানে দুঃখী দুঃখী মুখ নিয়ে সুজাতা কর কিন্তু ফাইনালের পর বাড়ি চলে গেছে। তো এটা বলার বিষয় ছিল যে এতটাই হীনমন্যতায় ভুগবেন না। আর আপনার কাছে কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে, তাদেরকে তুলে ধরুন। মুশকিল হচ্ছে আপনার কোচ কিছুই পারে না। আপনি ধরে এনেছেন স্টিফেন চলে গেছে এটা ওটা কারণে, তারপর একজনকে ধরে এনেছিলেন, তাকে কেউ চাকরি দেয় না বিদেশে, তারপর আরও একজনকে ধরে এনেছেন, তাকে চাকরি দেয় বিদেশে, কিন্তু সেই বিদেশ হচ্ছে ওই বিদেশ, মানে আমাদের যে বাংলাদেশ নেপাল, যাদেরকে আমরা বাংলা বিদেশ বলেই মনে করি না, এরকম সব কোচ ধরে এনেছেন। আপনি যদি ভালো কোচ নিয়ে আসতেন, ওই ট্রান্সফার ফি দিয়ে ল্যাঠা মাছ না তুলে, যদি ট্রান্সফার ফি দিয়ে বা সেই অর্থ দিয়ে আপনি যদি ভালো কোচ তুলে আনতেন, আপনার হাতের মুঠোয় রয়েছে ভালো ভালো প্লেয়ার। মনতোষ মাঝি বাংলা টিমের প্লেয়ার, উইঙ্গার, ফরওয়ার্ড, সে বাংলা টিমের হয়ে দুর্দান্ত খেলেছে, আমরা জানতে পেরেছি। ভারতীয় ন্যাশনাল টিমের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে। তো আপনার হাতে তো একগাদা ছেলে পিলে রয়েছে, শ্যামল বেসরা রয়েছে, এরকম আরও ছেলে রয়েছে, আপনি তাদের সুযোগ দিচ্ছেন না, আপনি তাদের হসা মাজা করছেন না। ওই আছে না, যে আমি যেটা বলেছি আমার আগের অডিওতে, কিছু নেড়ি কুকুর আপনি তুলে আনবেন, আপনি এটা নাগাল্যান্ড থেকে নেড়ি কুকুর তুলে আনবেন, মণিপুর থেকে নেড়ি কুকুর তুলে আনবেন, তাকে ভালো মন্দ খাওয়াবেন, দেখবেন দুদিন বাদে তার তাগড়াই চেহারায় ঘাউ 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 করছে। এবার একই জিনিস আপনি যদি একটা স্থানীয় নেড়ি কুকুরের সাথে করেন, দেখবেন সেও ঘাউ 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 করছে। তো ব্যাপারটা হচ্ছে আপনি কাকে ডাল ভাতটা খাওয়াচ্ছেন, কাকে আপনি মাংস মেটে কিনে খাওয়াচ্ছেন। আপনি যাকে খাওয়াবেন সেখানেই যাবে। আপনি যদি নিজের বাড়ির যে বাগানের টব রয়েছে সেখানে জল না দিয়ে পাশের বাড়ির বাগানে গিয়ে টবে জল দেন, দেখবেন সেখানে পাশের বাড়িতে ফুল ফুটছে, আপনি হাঁ করে চেয়ে যাচ্ছেন, হাঁ করে সেলফি তুলছেন। করতেই পারেন আপনাকে যদি পাশের বাড়ি বৌদি বলে কি তুমি আমার ছবি তুলছো কেন, না না আমি তো আপনার ফুলের ছবি তুলছি, মানে আপনার ফুল মানে আপনার বাগানের ফুলের ছবি তুলছি। তো এই করেই যদি আপনারা দিন কাটাতে চান, কাটান, আফসোস করুন, আর এখানে ওখানে ট্রান্সফার ফি দিন, ওখানে পাশের বাড়ির বাগানে গিয়ে একটু ট্রান্সফার ফি দিয়ে সেখানে ফুলটা তুলে আনুন না, আপনি নিজের বাগানে জল দেবেন না, সেখানে দেখুন সব মরে যাচ্ছেন। বলো কি দুঃখ দুঃখ রুক্ষ দুঃখ, আমার বাগানে শুধু রুক্ষ দুঃখ, পাশের বাগানে কত ফুল ফুটছে। এই হলো বাঙালি। ভালো থাকবেন।